বন্ধুরা, বিডি জব সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্প্রতি দেওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে কি কি পদ আছে এবং যোগ্যতা কি আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আপনারা কিভাবে এই আবেদন ফর্মটি নিজে থেকেই পূরণ করতে পারবেন এবং আবেদনের টাকা জমা দিতে পারবেন সে ব্যাপারগুলো আপনাকে দেখানো হবে। প্রথমেই আমরা ওদের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার সেই সার্কুলারটি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে 21 তারিখ, আপনার এই মাসের 21 তারিখে এই সার্কুলারটি তারা প্রকাশ করেছেন। তাদের প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্যান্ট্রিম্যান ক্যাজুয়াল। এখানে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং 5.5 ফুট উচ্চতায় হতে হবে এবং মহিলাদের জন্য সেই ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং অবশ্যই শারীরিক দেহের গঠন সুঠাম হতে হবে, সেটি তারা স্পষ্টভাবে এখানে জানিয়ে দিয়েছে। তাদের প্রতিদিনের ভাতা 675 টাকা করে দেওয়া হবে এবং তাদের যে নির্দিষ্ট খাবার সেটি সরবরাহ করা হবে, অর্থাৎ খাবার দাবার সেখান থেকেই আপনাকে প্রদান করা হবে। এরপরে রয়েছে আপনার 2 নম্বরে ডিশ ওয়াশার, এটাও ক্যাজুয়াল। এখানে আপনার ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং আগের মতোই 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এখানেও একই ভাতা এবং একই ধরনের আপনার খাবারের সরবরাহের নিয়ম রয়েছে। এরপরে হাইজিন হেল্পার, তাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে, সেটি তারা এখানে বলে দিয়েছে এবং দেহের গঠন সুঠাম হতে হবে সেটিও তারা স্পষ্টভাবে বলেছে এবং তাদের খাবার সরবরাহের ব্যাপারটা একই থাকছে এবং ভাতাও প্রায় একই। তবে অন্যান্য আবেদনের মতো আপনার শারীরিক উচ্চতার যে বাধ্যবাধকতা ছিল 3 নম্বর পোস্টে এসে সেটি আর নেই। এরপরে আছে কিচেন হেল্পার, সেখানেও আপনার বেতন ভাতা এবং খাবার সরবরাহের ব্যাপারটি একই থাকছে, তবে আপনাকে যে কোনো ধরনের অনুমোদিত সরকার অনুমোদিত ফুড প্রতিষ্ঠান হতে আপনার কুকিং কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে, তাও সেটি ন্যূনতম 6 মাস মেয়াদি। এরপরে আছে বেকার হেল্পার, সেটিও বেতন ভাতা উপরেরগুলোর মতো একই, তবে আপনার এখানে সরকার অনুমোদিত যে কোনো বেকারি হতে আপনাকে 6 মাসের একটি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং এটি বাধ্যতামূলক। এবং 6 নম্বরে আছে আপনার মেইনটেইন হেল্পার ক্যাজুয়াল, এটিও বেতন ভাতা সেই আগের মতো এবং এখানে অন্যান্যদের মতো আপনার বয়স নির্ধারণ করে দিচ্ছে। প্রত্যেকটা সর্বোচ্চ গেলে আপনার 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর আপনার এখানে বয়সের সময়সীমা। সেক্ষেত্রে এখানে পদ সংখ্যা 10টি এবং এখানে এসএসসি পাস তো অবশ্যই করতে হবে এবং ইলেকট্রিক কাজের উপরে যে কোনো 6 মাসের একটি টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর হেল্পার, এখানে স্টোর হেল্পার হওয়ার পূর্ব শর্ত আপনার আগের মতোই থাকছে, অন্যান্যগুলোর মতোই মজুরি ভাতা এবং খাবার সরবরাহের বিষয়টি, তবে এখানে এসএসসি পাস এবং আবার শারীরিক যে উচ্চতা সেটি থাকছে আপনার 5 ফুট 6 ইঞ্চি সর্বনিম্ন হতে হবে এবং শারীরিক স্বাস্থ্যের গঠন অবশ্যই সুঠাম হতে হবে। এরপরে আমরা খ নম্বর সিরিয়ালে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারের আপনাকে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, বিজ্ঞান থেকে ইন্টার পাস করতে হবে অথবা সমমান পরীক্ষা থাকতে হবে। এখানে ন্যূনতম গণিত এবং পদার্থবিজ্ঞানে জিপিএ 3 থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তবে এখানে অন্যান্যদের মতো 675 টাকার স্থলে দৈনিক ভাতা ধরা হয়েছে 875 টাকায় এবং আপনাকে খাবার প্রদান করা হবে না। এরপরে রয়েছে পাম্প অপারেটর, এখানে ন্যূনতম ইন্টার পাস হতে হবে এবং পেট্রোল পাম্প অপারেটর হিসাবে আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে এখানেও খাবার বাদে দৈনিক 875 টাকা হাজিরা প্রদান করা হবে এবং আপনার এই প্রত্যেকটাই কিন্তু হাজিরা সাপেক্ষে। এরপরে 10 নম্বরে রয়েছে ফায়ার হেল্পার, এখানে আপনার অন্য উপরের দুটোর মতোই 875 টাকা করে দৈনিক হাজিরা এবং কোনো খাবার নেই, ন্যূনতম এসএসসি পাস হতে হবে, তবে বিজ্ঞানে পাস করা ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে স্টোর হেল্পার ক্যাজুয়াল, তাদেরকেও একই অবস্থা, প্রত্যেক দিন 875 টাকা করে ভাতা দেওয়া হবে এবং অন্যান্য ভাতা দিতে থাকছেই, তবে এখানেও এসএসসিতে পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.0 থাকতে হবে, অবশ্যই ভদ্র কর্মঠ
এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ এই পোস্টটিতে যদি আপনারা আবেদন করে থাকেন, তাহলে আপনারা যদি কম্পিউটার জেনে থাকেন, আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে এখানে নিয়োগ প্রদান করা হবে। এরপরে সিকিউরিটি গার্ড, সেখানে আপনার 100 জন সিকিউরিটি গার্ডের পদে নেবে। আপনার মিনিমাম 32 থেকে 32 বছর হতে হবে। তবে আপনি যদি অবসরপ্রাপ্ত পুলিশ এবং আর্মির সদস্য হয়ে থাকেন, সেনার সদস্য হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বয়সসীমা আপনার জন্য 40 বছর করা হবে। নির্বাচিত প্রার্থীগণ আপনার দৈনিক 875 টাকা করে ভাতা পাবে। এবং এখানে ন্যূনতম পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে, ন্যূনতম এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এখানে বলে দিয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স ও প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার, এখানে 160 জন নিয়োগ করা হবে। আপনার বয়স সংখ্যা টোটালি আপনার 32 বছর হতে হবে সর্বোচ্চ, এবং অন্যান্যগুলোর মতোই 875 টাকা করে ভাতা প্রদান করা হবে। এখানে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। আপনার টুল ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি অথবা যে ধরনের গাড়ি বা এই ধরনেরই কোনো কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি আগে থেকেই এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজে কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য নিয়োগ প্রাপ্তটা সহজ হয়ে যাবে। এরপরে আমরা আসি এখানে শর্তাবলী। তো এখানে শর্তাবলীতে রয়েছে যে 23/4/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর এই বয়স সীমার ভিতরে অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং আপনাকে এসএসসি পাশের যে সনদপত্র দেওয়া হয়েছে সরকার আপনার পরীক্ষার পর, আপনার ওই সনদপত্রের ভিত্তিতে আপনার বয়সটা নির্ধারিত হবে, অন্য কোনো কিছু এখানে গ্রহণযোগ্য হবে না। এবং বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ এই নিয়োগটা 89 দিনের জন্য আপনাকে নিয়োগ প্রদান করা হবে, 3 মাসের জন্য। এবং তাদের যদি এই প্রজেক্টটি চলমান থাকে, তাহলে আপনাকে আবার নতুন করে শর্ত সাপেক্ষে এই চাকরিটি নবায়ন করা হবে। আবেদনের ফি জমাদানের তারিখ 23 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আপনার আগামী মাসের 22 তারিখে, অর্থাৎ 22শে মে আপনার বিকাল 5টার সময় আবেদনটি শেষ হবে। আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে একটি 300/80 পিক্সেলের আগে থেকেই সাইজ করে রাখা স্বাক্ষর এবং একটি রঙিন ছবি 300/300 পিক্সেলের স্ক্যান করে রাখতে হবে আপনার যে ডিভাইস থেকে আপনি আবেদনটি করবেন সেই ডিভাইস। এবং ছবি এবং সিগনেচারের সাইজ সর্বোচ্চ 100 এবং 60 কিলোবাইট হতে হবে। এর থেকে বেশি আপনার সাইজ হলে আপনার আবেদনটি নেবে না। এবং তারা খুব ভালোভাবে জানিয়েছে যে আপনার আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে আপনার এখানে টাকা তাদেরকে পে করতে হবে, অন্যথায় তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আমরা চলুন আমরা তাদের আবেদনে যাই এবং কিভাবে যাব সেটাই দেখিয়ে দিই। তো আপনি যখন bbl.teletalk.com/bd এই লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এই ইন্টারফেসের সর্বপ্রথম যে সার্কুলার সেটিতে আপনি ক্লিক করবেন। তো সর্বপ্রথম সার্কুলারে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেই ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং আপনার পছন্দ মতো যে পোস্টটি আপনি দিতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। আমি আপনাকে দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে একটি পোস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। এখানে ক্লিক করবেন, আপনি যে পোস্টটিতে দিবেন সেখানে এই গোল চিহ্ন অপশনে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখানে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার যদি অল জবস বিডিতে প্রিমিয়াম করা থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না করা থাকে তাহলে আপনি নো দিবেন। তো যেহেতু আমার নেই, আমি এখানে নো দিয়ে সামনে এগিয়ে যাই। এবং এখানে আপনি আপনার নাম লিখবেন ইংরেজিতে, এইখানে আপনি আপনার বাংলায় নাম লিখবেন, এইখানে আপনি পিতার নাম লিখবেন আপনার ইংরেজিতে, এখানে পিতার নাম বাংলায় লিখবেন। এইভাবে মাতার নাম ইংরেজি এবং মাতার নাম বাংলায় দেওয়ার পরে এখানে আপনি জন্ম তারিখ দিবেন। দেখেন এদের ফরমেশনটা ঠিক রয়েছে, আপনার মাস প্রথমে, দিন পরে এবং আপনার জন্মসালটি সবার শেষে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে এই যে অ্যারো চিহ্ন নিচে রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার জন্মসালটি সিলেক্ট করবেন, এভাবে মাসটি সিলেক্ট করবেন, এবার দিনটা সিলেক্ট করলে আপনার এখানে জন্ম তারিখটি আপনি বসে যাবেন। এরপরে আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ থাকবে, রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম আপনি
যে ধর্মের হবেন সেই ধর্মে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার জেন্ডার কি আপনি এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল ফিমেল এবং তৃতীয় লিঙ্গ আপনি যেটা হবেন আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে ইয়েস দিবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। এবং আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি জন্মসনদ বসাবেন। ন্যাশনাল আইডি কার্ড যদি বসান তাহলে জন্মসনদ দেওয়ার এখানে প্রয়োজন নেই। এরপরে আপনার পাসপোর্ট আইডি এটা বসানোর আসলেও কোনো দরকার নেই। এরপর আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড দিবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার বসাবেন এখানে এবং একই নাম্বার এই নিচে বসাবেন। এবং ইমেল আইডির এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনি অবশ্যই আপনার ইমেল আইডিটি দিবেন। এবং এখানে আপনি যদি কোটা থাকেন তাহলে কোটা দিবেন, যেহেতু আমার কোনো কোটা নেই আমি এখানে নট অ্যাপ্লিকেবল দেবো। এবং আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে যদি আপনি পূর্ব থেকে চাকরি করে থাকেন তাহলে এখানে আপনার স্ট্যাটাস দিবেন, এবং যদি আপনি ওখানে চাকরি না করে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। এখানে পূর্ব নট অ্যাপ্লিকেবল দিবেন যদি শুধুমাত্র তাদের ওই প্রতিষ্ঠানে আপনি পূর্ব থেকে চাকরি করেন। যদি অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। যদি ওই যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করছেন সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তাদের জন্যই এখানে আপনার অন্য অন্য অপশনগুলো রয়েছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা আপনার সেমি গভর্নমেন্ট এমপ্লয়ার, এই অপশনগুলো রয়েছে। তো এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। এরপরে কেয়ার অফ, কেয়ার অফ বলতে আপনি কার তত্ত্বাবধানে থাকছেন, আপনার অভিভাবককে এখানে কেয়ার অফে অবশ্যই তার নাম লিখবেন। এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে আপনার জেলা লিখবেন, ধরেন আপনার জেলা বগুড়া, আপনি বগুড়া লিখবেন। এখানে যদি আপনার থানা গাবতলী লিখবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এবং অবশ্যই সর্বশেষে পোস্ট কোড দিবেন। দেওয়ার পরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেই ক্ষেত্রে আপনি সেম এখানে ক্লিক করবেন। যেহেতু আমার কোনোটা পূরণ করা নেই যে সেই কারণে আমি এখানে সেম দিতে পারছি না, ধরেন এখানে দিলে আপনার এইটাও অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এরপরে এখানে আপনার এসএসসি তথ্য দিবেন, আপনার এসএসসি আপনি দাখিল দিয়েছেন না এসএসসি দিয়েছেন না ভোকেশনাল দিয়েছেন সেটা আপনি পূরণ করবেন। এখানে রোল নাম্বার দিবেন, এখানে আপনার সায়েন্স কমার্স না আর্টস আপনি কোনটা থেকে আপনি করেছেন বোর্ড দিবেন। এখানে ধরেন আপনি ঢাকা বোর্ড থেকে দিয়েছেন, ঢাকা বোর্ডের রেজাল্ট আপনার জিপিএ কত সেটা এখানে দিবেন। আপনি অবশ্যই এখানে এক্সামিনেশন আপনার সায়েন্স কমার্স না আর্টস সেটি অবশ্যই আপনি দিবেন। এবং সর্বশেষ এখানে আপনার পাসিং ইয়ার দিবেন যে আপনি কত সালে পাস করেছেন। ইন্টারের ক্ষেত্রেও আপনি ঠিক একইভাবে এই ফর্মটি পূরণ করবেন। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা মাস্টার্স পাস করে থাকেন সেটি আপনি অপশনাল হিসাবে রেখেছে, এটি আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে সেই তথ্যগুলোও দিতে পারবেন। যদি আপনার থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এগুলোর কোনো প্রয়োজন নেই। তো সর্বশেষ আমরা চলে যাই এবং নিচে এখানে আপনার যেহেতু সায়েন্স থেকে এসেছেন অবশ্যই আপনার ফিজিক্স এবং ম্যাথ থাকবে। তো আপনার এখানে ইয়েস দিবেন এবং এখানে ডু ইউ হ্যাভ হেলদি অ্যান্ড ওয়েল বিল্ট বডি এখানেও ইয়েস দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে রিফ্রেশ করে একটা কোড নেবেন, ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটি থাকবে এই কোডটি আপনি অবশ্যই এখানে লিখবেন। লিখে এবং তাদেরকে সর্বশেষ এই কোডটি লেখার পরে আপনি সাবমিট দিবেন। তো আমি আপনাদেরকে এই কোডটি লিখে দেখাচ্ছি। এখানে লেখা আছে বি, দাঁড়ান আমি ক্যাপচা করে নিই, পি বি জে এইচ জেড ভি। এটা লেখার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে আমরা একবার এটি রিভিউ দেওয়ার যে সুযোগ তারা আমাদেরকে করে দিয়েছে। আমরা এখন একটি রিভিউ দেব এবং দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো দেখুন আমাদের পোস্টের নাম এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। তো আমি আমার নামের বানানগুলো দেখব এবং সব কিছু দেখব যে তথ্য সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ দেন এখন আমি সবকিছু খুব ভালোভাবে চেক করে দেখলাম যে আমার সব তথ্য ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। সেক্ষেত্রে আমি আমার ছবি এখন আপলোড করতে পারি। আমার আগে থেকেই তৈরি করে রাখা একটি 300x300 মেগাপিক্সেল 300x300 পিক্সেলের ছবি আমি এখানে আপলোড করলাম এবং আমার একটি 300x80 সিগনেচার এটিও আপলোড করলাম। এখন আমি এখানে সম্মতি দেব এবং সম্মতি প্রদানের পরে সাবমিট করব। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনারা কি চান সেটিও জানান। আমাদের পথ চলা
আপনাদের জন্যই, আপনাদের উপকারে আসা এবং আপনাদের ভালো লাগাই আমাদের কাম্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।